আমরা এখন দেখব বিবিএস ডিগ্রি সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং পার্টনারশিপ অধ্যায় অংশীদারি ব্যবসায় হিসাব রক্ষণ পার্টনারশিপে। এখান থেকে আমাদের দুইটি প্রশ্ন আসবেই। হ্যাঁ, প্রত্যেকবার দুইটি করে প্রশ্ন আসে। দুইটি পার্ট আছে পার্টনারশিপের, আবার দুইটি পার্ট আছে। একটি হচ্ছে অ্যাডমিশন আর একটি হচ্ছে রিটায়ারমেন্ট বা অবসর গ্রহণ। কেউ যদি আমাদের ব্যবসায়ে কোনো অংশীদারকে যদি আমরা নেই, তাকে বলে আগমন বা অ্যাডমিশন। আর কোনো অংশীদার যখন আমাদের ব্যবসা থেকে চলে যায়, সেটাকে বলে রিটায়ারমেন্ট বা অবসর গ্রহণ। তো আমরা এই দুইটাই দেখব, দুইটা থেকেই থাকবে, দুইটা প্রশ্ন থাকবে একই টাইপ। একটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, অ্যাডমিশনটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে ওটা আমরা সহজে করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আর এই লেকচার শিট তোমাকে পাঠিয়ে দেবো আজকেই। সাজেশন, আমরা এই অঙ্কটা দেখব। গতদিন স্যার লেকচার শিটে যে প্রশ্নগুলা থাকে না হ্যাঁ বইয়ের, ওই প্রশ্নগুলো করবো হ্যাঁ, ওগুলাই দেখো, ওগুলাই দেখলে না করলে হয় না স্যার? অঙ্ক শুধু করে গেলে হয় না? না, অঙ্ক করে যাবে ঠিকই আছে, কিন্তু ক বিভাগের ওগুলা অ্যান্সার করতে হবে না। আর ক বিভাগের কথা বলছি না তো স্যার, কোনটা? খ আর গ বিভাগের কথা বলছি। ও আচ্ছা, খ আর গ বিভাগ, বুঝতে পেরেছি। না, অনেক সময় দেখা যায় যে অঙ্কে অনেকেই তত বেশি ইয়া না, সেই ক্ষেত্রে তারা একটু থিওরির উপর নির্ভরশীল হতে চায়, বা মনে করে যে অঙ্ক যদি আমার কমন না পড়ে, সেই ক্ষেত্রে তারা ওই থিওরি দেখতে পারে। মানে এই ক বিভাগে এগুলোর কথা বলছো না, এই যে অতি সংক্ষিপ্ত না, এই যে পার্টনারশিপের এইগুলা বলতেছে না, জি পার্ট জি, বি, ওই যে এগুলা না? পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিআর। বুঝতে জি জি। বুঝতে পেরেছি। এগুলা না দেখলেও হবে, সমস্যা নেই। তুমি যদি অঙ্ক দাও, অঙ্কের উপরে যদি টার্গেট থাকে, তাহলে ওগুলা না দেখলেও সমস্যা নেই। আচ্ছা, এই অঙ্কটা খুবই ভালো মতো বুঝবে, একেবারে মাথা সবকিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে এই অঙ্কের প্রতি মনোযোগ দিবে। এই ক্লাসটি দেখবে, একটি ক্লাস দেখলে তোমার সবগুলোই পানির মতো সহজ লাগবে। আচ্ছা, অঙ্কটা শুরু করি। আমাদের বলা আছে 1 নম্বরে, এ অ্যান্ড বি আর পার্টনার্স শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস 3:2। এ এবং বি অংশীদারগণ শেয়ারিং মানে ভাগ করে নেয়, প্রফিট অ্যান্ড লসেস লাভ লোকসান ভাগ করে নেয় 3:2-এ। দেয়ার ব্যালেন্স শিট অন 31শে ডিসেম্বর 2018 ওয়াজ এস ফলোস। তাদের ব্যালেন্স শিট উদ্ধৃতপত্র নিম্নরূপ। এখন এইরকম, এই এ এবং বি হচ্ছে দুইজন অংশীদার, ওল্ড পার্টনার। এরা কিভাবে লাভ লোকসান ভাগ করে দেয়, এটা বলে দেওয়াই থাকবে, প্রত্যেকটা অঙ্কে সাধারণত বলে দেওয়া থাকে। আচ্ছা, তো আমাদের এখানে ব্যালেন্স শিটে বলা আছে এরকম, ক্যাশ ইন হ্যান্ড আছে 1,00,000 টাকা, ডেপ্টর 3,00,000 টাকা। ডেপ্টর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের অপর নাম, তাই না? অ্যাকাউন্ট রিসিভেবল, যার কাছ থেকে আমরা টাকা পাবো, তার নাম হচ্ছে ডেপ্টর বা অ্যাকাউন্ট রিসিভেবল। এত টাকা। স্টক দেওয়া আছে 5,00,000 টাকা। স্টকটা কি? আমাদের কারবারে যে পণ্য মজুদ থাকে, তাকে আমরা স্টক বলি। এই স্টকটা আছে ক্রয় বিক্রয় শেষে 31শে ডিসেম্বরে যে মজুদ মাল আমাদের ব্যবসায় আছে, তাকে স্টক বলি। স্টকের দাম হচ্ছে 5,00,000 টাকা। প্লান্ট হচ্ছে, ভারী যন্ত্রপাতি হচ্ছে কত আছে? 10,00,000 টাকা। ফার্নিচার সম্পদ, এটি আসবাবপত্র আছে 6,00,000 টাকা। ল্যান্ড এন্ড বিল্ডিং আছে 20,00,000 টাকার। এই হচ্ছে আমাদের অ্যাসেট সাইটে, অ্যাসেট সাইটে এগুলো দেওয়া আছে। আচ্ছা, তারপরে লাইবিলিটি সাইটে দেওয়া আছে ক্রেডিটর্স। ক্রেডিটর্স এর অপর নাম হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। মানে আমরা আমাদের কাছ থেকে যে টাকা পাবে, অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে অ্যাকাউন্টস পেয়েবলের অপর নাম কি? ক্রেডিটর্স। আর ডেপ্টরের অপর নাম ছিল অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা পাই, আর এ আমাদের কাছ থেকে পাবে, তাই না? তারপরে আছে জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভটা হচ্ছে কি জিনিস? এটা হচ্ছে সাধারণ সঞ্চিতি, বাংলাটা হচ্ছে সাধারণ সঞ্চিতি। তো এই সাধারণ সঞ্চিতিটা হচ্ছে আমাদের কারবারে মুনাফার থেকে প্রত্যেক
বছর বছর কিছু অংশ করে রাখি। আমরা কি জন্য রাখি? কোনো কিছু ক্ষতি বা কোনো কিছু খরচ হবে এই জন্য, ভবিষ্যতে কোনো কিছু এখান থেকে যেন আমরা দিতে পারি, এই জন্য এটা সঞ্চয় করে রাখি আর কি। তো এই জেনারেল রিজার্ভ হচ্ছে কি আমাদের সঞ্চিত অর্থ, কিছু কিছু করে জমায় রাখছে। ধরো কিরকম, আহ, আমরা প্রত্যেক বছর আমাদের কোম্পানির পক্ষ থেকে বন্যা দুর্গতদের মাঝে সাহায্য করব। এখানে আমরা ফান্ডটা একটু টাকাটা রাখতেছি। এই বছর 1 লক্ষ টাকা প্রফিট হয়েছে, আমরা 5,000 টাকা ওই ফান্ডে রেখে দিলাম। তারপরে হচ্ছে এরকম হতে পারে, শীতবস্ত্র দেব, এরকম হতে পারে। যদিও এরকম আলাদা আলাদা ফান্ড করা হয়, তবে জেনারেল রিজার্ভটা ওই রকমের একটা জিনিস। হ্যাঁ, কোম্পানির মুনাফা থেকে সংরক্ষণ করে রাখে। এটা তার মানে কি, আলটিমেট আমরা বুঝতে পারি এটা হচ্ছে মালিকদের মুনাফার একটা অংশ, তাই না? এটা কি হিসাবে আছে? জেনারেল রিজার্ভ হিসাবে আছে। তাহলে এই জেনারেল রিজার্ভটা হচ্ছে প্রফিট অ্যান্ড লসের থেকে আমরা আস্তে আস্তে টাকাটা যেটা জমা করে রাখি প্রফিট থেকে। আচ্ছা, তারপরে আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হচ্ছে আমাদের লাভ লোকসান হিসাব। লাভ লোকসান হিসাব কোন সাইডে দেওয়া আছে? লাইবিলিটি বা ক্যাপিটাল সাইডে আমাদের দেওয়া আছে লাভ লোকসান হিসাব। কত টাকা দেওয়া আছে? 3 লক্ষ টাকা। এটা ক্যাপিটাল বা লাইবিলিটি সাইডে দেওয়া আছে, অর্থাৎ এটা ক্রেডিট সাইডে যদি দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে প্রফিট। আর যদি এটা ঠিক একই রকমই কথা আমাদের এইদিকেও দেওয়া থাকতে পারে, ঠিক আছে, আমাদের এটা হচ্ছে আমাদের কাছে কি প্রফিট। যদি এই কথাটাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট নামে থাকতে পারে, এটা এইদিকেও দেওয়া থাকতে পারে পিএল অ্যাকাউন্ট। পিএল অ্যাকাউন্ট কত? 3 লক্ষ টাকা, এইদিকেও দেওয়া থাকতে পারে। তাহলে আমরা কিন্তু তখন আমরা বিচলিত হব না। পরীক্ষা এরকম চেঞ্জ করে দিতে পারে, কোনো সমস্যা নাই। যদি আমাদের ক্রেডিট দিকে থাকে তাহলে বুঝবো যে এটা হচ্ছে লাভ, অর্থাৎ লাইবিলিটি সাইডে বা ক্যাপিটাল সাইডে থাকলে লাভ। আর যদি অ্যাসেট সাইডে দেওয়া থাকে তাহলে বুঝবো যে এটা হচ্ছে লস। আমার কথা বুঝতে পেরেছো বাবা? জি। আচ্ছা, তো তারপরে আছে পার্টনার্স ক্যাপিটাল। পার্টনার্স ক্যাপিটাল হচ্ছে দুইজন অংশীদার, এই দুইজন অংশীদারের মূলধন এখানে দেওয়া আছে এ এবং বি। আচ্ছা, এই মিলে আমাদের ব্যালেন্স শিট 45 লাখ 50 লাখ দেওয়া আছে। ওকে, এখন তারপরে আমাদের বলা আছে 1 জানুয়ারি 2019 1 জানুয়ারিতে দে এগ্রি টু অ্যাডমিট। দে মানে তারা, কারা? এ এবং বি সম্মত হচ্ছে অ্যাডমিট টু সি কে অ্যাডমিট গ্রহণের জন্য, অ্যাজ এ পার্টনার হিসাবে গ্রহণের জন্য, ফর 1/4 শেয়ার আন্ডার দ্য ফলোইং কন্ডিশন। মানে 4/1 শেয়ারের জন্য সি কে পার্টনার হিসেবে অ্যাডমিট করছে, অংশগ্রহণ করাচ্ছে নিম্নের শর্তে। তাহলে নিম্নের শর্তে এখানে করাচ্ছে। তাহলে এখানে আমরা কি শর্ত দেওয়া আছে দেখো, সি শুড ব্রিং টাকা 5 লক্ষ। সি 5 লক্ষ টাকা মূলধন হিসেবে আনছে। তাহলে সি শুড ব্রিং টাকা 5 লক্ষ অ্যাজ ক্যাপিটাল। সি মূলধন স্বরূপ 5 লক্ষ টাকা নিয়ে আসছে। তার মানে আমরা যদি ব্যবসা করি, কোনো নতুন অংশীদারকে যদি আমাদের ব্যবসায় নিয়ে আসি, তাহলে তো তাকে অবশ্যই তাকে মূলধন দিতে হবে, তাই না? আমরা যেমন মূলধন দিয়ে ব্যবসা শুরু করছি, তাকে তো মূলধন হিসেবে নিয়ে আসতে হবে, তাই না? সেটা হচ্ছে মূলধন। এইরকম কোনো নতুন অংশীদারকে যখন আমাদের ব্যবসায় নিয়ে আসবে, তখন সে অবশ্যই ক্যাপিটাল নিয়ে আসবে, মূলধন নিয়ে আসবে। হ্যাঁ, সেটা নগদ টাকা হতে পারে, সেটা জমাজমি হতে পারে, সেটা কোনো মেশিনারি হতে পারে, এরকম। তবে অধিকাংশ অঙ্কে তোমাদের এই সেকেন্ড ইয়ারের অধিকাংশ অঙ্কে ক্যাশ নিয়ে আসবে, ঠিক আছে? তাহলে ক্যাশ যদি আমাদের কারবার নিয়ে আসে, ক্যাশ ডেবিট আর সিস ক্যাপিটাল ক্রেডিট, আমার জামাতাতে পড়ে যাচ্ছে, অঙ্কটা আগে ভালো মতো বোঝো। তারপরে বলা আছে অ্যান্ড টাকা 50,000 অ্যাজ প্রিমিয়াম ফর গুডউইল, এবং 50,000 টাকা নিয়ে আসতেছে প্রিমিয়াম ফর গুডউইল, মানে গুডউইল বাবদ সে 50,000 টাকা নিয়ে আসতেছে। এখন এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে এ অ্যান্ড বি যে দীর্ঘদিন ধরে প্রফিট মানে বিজনেস করে আসতেছে, তারা কিন্তু বিজনেস শুরু করে কিন্তু প্রফিট অর্জন করেনি। তারা বছর 6 মাস 2 বছর 3 বছর পর্যন্ত ব্যবসা চালায় আসছে। চালায় আসার পর যখন সুনাম অর্জন হয়েছে যে না অমুকের দোকান ভালো, বা অমুকের দোকানে আমাদের মানে প্রোডাক্ট আমাদের ঠকায় না, দাম ন্যায্য দাম নেয়, এরকম একটা সুনাম অর্জন করছে, তখন এদের ব্যবসা কিন্তু রানিং ব্যবসা। আর তুমি যখন একটা নতুন করে কোনো ব্যবসা শুরু করতে যাবে, তোমাকে কিন্তু অনেক চড়াই উতরাই পাড়ি দিতে হবে, তাই না? তাহলে এরা এখন বলছে যে আমরা তো দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসতেছি, এখন তুমি আসে শুধু তো প্রফিটের ভাগ নিবে। তাহলে আমরা যে এতদিন একটা সুনাম অর্জন করছি, সেই সুনাম বাবদ 50,000 টাকা দিতে হবে। সি বলছে যে ঠিক আছে, সমস্যা নাই, দিব। তাহলে এই 50,000 টাকা হচ্ছে কি,
সুনামের প্রতিদান মানে সুনাম বাবদ নিয়ে আসতেছে। তাহলে এই সুনামটা কারা অর্জন করছিল? স্যার হ্যাঁ গলা বসে গেছে তো এর জন্য মনে হয় বুঝতে পারছেন না আমার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু অন্যরকম লাগছে। আচ্ছা, সুনাম অর্জন করছে এ আর বি, ঠিক আছে, থ্যাংক ইউ। তো তাহলে এই সুনামের টাকাটা কে পাবে মূলত? তাহলে এ এন্ড বি পাবে, এ এন্ড বি ভাগ করে নেবে। বুঝতে পেরেছো? তার মানে প্রত্যেকটা অঙ্কে যতগুলো অঙ্ক আছে এই একটাই ক্লাস করে তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। যত অঙ্ক আছে সব অঙ্কে নতুন অংশীদার মূলধন নিয়ে আসবে, ফাইন। নতুন অংশীদার প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসবে, সাধারণত নিয়ে আসে, প্রায় সবগুলো অঙ্কে নিয়ে আসে, দু একটা অঙ্ক নাও থাকতে পারে, তবে নিয়ে আসবে। তাহলে এই দুটা নিয়ে আসবে আর কি। এখন বলছে 2 নম্বরে, স্টক উড বি রিভ্যালুয়েট টু টাকা এত। এখন যে নতুন অংশীদার আসতেছে, এখন যে আসতেছে তাকে আবার আমরা নতুন করে আমরা আমরা যেটা মূল্যায়ন করেছি, আমরা যেটা বই মূল্য যেটা এখানে লিখেছি, এই বই মূল্য কম বেশি হতে পারে, আমাদের কোনো সম্পদের মূল্য বেশি হতে পারে, কোনো সম্পদের মূল্য কমে যেতে পারে। এখন সির সামনে আমরা এই জিনিসগুলো শর্তগুলো উপস্থাপন করছি, সি রাজি হয়ে গেছে। কারণ কি শর্তগুলো ছিল? এই যে স্টক উড বি রিভ্যালুয়েট টু টাকা 4,80,000, স্টকের পুনঃমূল্যায়ন করা হয়েছে 4,80,000 টাকা। স্টক ছিল কত আমাদের? 5 লাখ। হ্যাঁ, স্টক ছিল হচ্ছে 5 লক্ষ টাকা। তাহলে স্টকের মূল্য কি হয়েছে? কমে গিয়েছে, তাই না? 4,80,000 টাকা হয়েছে। তাহলে স্টকের মূল্য যদি 4,80,000 টাকা হয়ে থাকে, তার মানে তার মূল্য কমে গিয়েছে। 5 লক্ষ ছিল, 4,80,000, তার মানে কি? স্টক সম্পদের মূল্য কমে গেছে, সম্পদের দাম কমে গেছে, সহজ কথায়। তার সম্পদের দাম যদি কমে যায়, তাহলে সেই সম্পদকে করতে হবে ক্রেডিট। এটা একবার মাথায় সেট আপ করে নাও। যে সম্পদের দাম কমে যাবে সেটাকে করব ক্রেডিট, তাহলে ডেবিট কি হবে? ডেবিট হবে রিভ্যালুয়েশন। সম্পদ বাড়ে গেলে ডেবিট হবে। হ্যাঁ, সম্পদ বেড়ে গেলে ডেবিট হবে, কিন্তু কমে গেলে ক্রেডিট হবে, এটা মনে রাখতে হবে। আর বিপরীতে লিখতে হবে কি? রিভ্যালুয়েশন। রিভ্যালুয়েশন এই কথাটা লিখতে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে সম্পদের মূল্য কমে গিয়েছে। আচ্ছা, সম্পদের মূল্য কমে গেলে সম্পদটা ক্রেডিট করব, যাতে আমরা পূর্ণাঙ্গ ইয়া করব। তারপরে 3 নম্বর বলা আসছে প্লান্ট টু বি রিডিউস টু টাকা 9,60,000 টাকা। প্লান্টের মূল্য কমিয়ে 9,60,000 টাকা হয়েছে। তাহলে কমেছে কতদূর পর্যন্ত? 9,60,000 টাকা হয়েছে। তাহলে প্লান্ট ছিল কত আগে? মুছে দিলাম। প্লান্ট দশ ছিল, লক্ষ টাকা হ্যাঁ, প্লান্ট ছিল 10 লক্ষ টাকা। তাহলে এখন হয়েছে 9,60,000 টাকা। তাহলে এটার দামও কমে গেছে, তাই না? 40,000 টাকা কমে গেছে। তার মানে প্লান্ট ক্রেডিট হবে। তারপরে বলা আছে ফার্নিচার বি ডিপ্রিসিয়েটেড বাই 5%। ফার্নিচারের মূল্য অবচয় হয়েছে কত? 5%। অবচয় হইলে তার মানে কি? সম্পদের মূল্য কমে যায়, তাই না? বুক ভ্যালুটা কমে যাবে। তাহলে ফার্নিচার যদি আমাদের ডিপ্রিসিয়েটেড হয়, তাহলে আমরা কি লিখবো? ফার্নিচার ক্রেডিট হবে, তাই না? ওই সম্পদটা ক্রেডিট হবে। আচ্ছা, তারপরে আছে ল্যান্ড এন্ড বিল্ডিং বি। মানে স্যার এখানে ডিপ্রিসিয়েশনের ইয়াটা আসবে না, যে ডিপ্রিসিয়েশন ডেবিট এখন ডিপ্রিসিয়েশন ক্রেডিট এই অপচয়ের ইয়াটা আসবে না, কিন্তু সম্পদেরটা আসবে। হ্যাঁ, সম্পদটা। যে হ্যাঁ হচ্ছে হ্যাঁ সম্পদ কমে গেছে তাই ক্রেডিট, আর হ্যাঁ রিভ্যালুয়েশন হচ্ছে ডেবিট। হ্যাঁ 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 হ্যাঁ, রেভুলেশন ডেবিট এই ইয়ার এর নিয়ে যাও তো। আচ্ছা, তো তারপরে বলা আছে ল্যান্ড এন্ড বিল্ডিং বি অ্যাপ্রিসিয়েটেড বাই 1 লক্ষ টাকা। অ্যাপ্রিসিয়েটেড মানে কি? মূল্য বৃদ্ধি পাওয়া। ডিপ্রিসিয়েটেড হচ্ছে অবচয় হওয়া বা মূল্য কমে যাওয়া, আর অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে মূল্য বেড়ে যাওয়া। তা ল্যান্ড এন্ড বিল্ডিং এর মূল্য বেড়ে যাবে বাই টাকা 1 লক্ষ, 1 লক্ষ টাকা দ্বারা। 1 লক্ষ টাকা এবারে বেড়ে গেছে। তার ল্যান্ড এন্ড বিল্ডিং ছিল 20 লক্ষ, এখন হবে কত? 21 লক্ষ। তার ল্যান্ড এন্ড বিল্ডিং এর মূল্য বেড়ে গেছে কত? 1 লক্ষ টাকা বেড়ে গেছে। তাহলে 1 লক্ষ টাকা যদি বেড়ে যায়, তাহলে যে সম্পদের মূল্য বেড়ে যাবে সেই সম্পদ ডেবিট করতে হবে, ল্যান্ড এন্ড বিল্ডিং ডেবিট আর রেগুলেশন ক্রেডিট। আচ্ছা, তারপরে বলা আছে প্রভিশন ফর ডাউটফুল ডেবটস টু বি মেনটেন্ড অ্যাট 5%। প্রভিশন ফর ডাউটফুল ডেবটস আমাদের কি? জি, পেয়েছি। ক্লাসে জয়েন করো। আচ্ছা, তো
provision for doubtful debts to be maintained at 5%. provision for doubtful debts maintain আমাদের রাখতে হবে কত 5% পর্যন্ত। এখন provision for doubtful debts জিনিসটা কি এটা তো আমরা জানি তাই না বাবা? অনাদায়ী পাওনা সঞ্চিতি মনে হয়। হ্যাঁ, ওনাদাই পাওনা সঞ্চিতি। সহজভাবে যদি বলতে চাই যে দেনাদারের যে অংশটুকু আমরা টাকা পাবো না তাকে ওনাদাই পাওনা সঞ্চিতি বলে তাই না? তাহলে সঞ্চিতি বলে, হ্যাঁ। ওনাদাই পাওনা সঞ্চিতি তার মানে কার সাথে সম্পর্কিত? এই যে ডেপ্টরের সাথে সম্পর্কিত তাই না? ডেপ্টর যে টাকাটা দিবে না অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভার যে টাকাটা দিবে না তাকে আমরা কি বলি? ওনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে এটা মেনটেন করতে হবে কত 5% পর্যন্ত। তাহলে 5% পর্যন্ত যদি আমাদের করতে হয় আমার ক্যালকুলেটর ডানো তো। আচ্ছা, তাহলে 5% রাখতে হবে। তার মানে কি যখনই আমাদের প্রভিশন ফর ডাউটফুল ডেটস হবে তখনই ডেপ্টরের মূল্যটা কমে যাবে, ভ্যালুটা কমে যাচ্ছে। তার মানে ডেপ্টর ক্রেডিট হবে অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। আর তারপরে বলা আছে এ লাইবিলিটি ফর এক্সপেন্স অফ টাকা 20,000 টু বি প্রোভাইডেড। লাইবিলিটি ফর এক্সপেন্স অফ টাকা 20,000 টু বি প্রোভাইডেড মানে আমাদের খরচের দায়, হ্যাঁ খরচের দায় আমাদের রাখতে হবে কত 20,000 টাকা পর্যন্ত রাখতে হবে, প্রোভাইডেড করতে হবে, রাখতে হবে। তাহলে অর্থাৎ আমরা খরচ করেছি সেই বাবদ আমাদের দায়টা রাখতে হবে 20,000 টাকা। আচ্ছা, তারপরে আমাদের এখানে বলা আছে দ্য নিউ রেশিও উড বি টাকা দ্য নিউ রেশিও উড বি 2:1:1। নতুন রেশিও মানে সি কারবারে আগমন করার পর আগে যারা লাভ লোকসান পাইতো এই অনুপাতে সেটা চেঞ্জ হয়ে যাওয়া হবে কত এইরকম। আচ্ছা, এরকম নতুন অনুপাত দেওয়া থাকলে কি করতে হবে সেটা আমি বলছি। আচ্ছা, এই অঙ্কটা একটু ভালো মতো যদি তুমি বোঝো তাহলে আল্লাহর রহমতে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই পানির মতো হয়ে যাবে ইনশাল্লাহ। আর তুমি তো ইনশাল্লাহ ভালো বোঝো, মাশাআল্লাহ, এটা খুব ভালো। আচ্ছা, প্রথমে এখানে করতে বলছে কি দেখো, করতে বলছে এ নাম্বার পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ, তোমাকে জাবেদা দাখিলা দিতেই বলবে। তারপরে বলা আছে ড্রাফট ওপেনিং ব্যালেন্স শিট অফ দ্য নিউ ফার্ম, নতুন ফার্মে ওপেনিং ব্যালেন্স শিট তৈরি করতে বলছে। এখানে আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টও করতে বলে, মানে তিনটা করতে বলে। এ নাম্বার করতে বলবে, আবার বি নাম্বার জায়গায় বলে পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট, 3 নাম্বারে বলে ব্যালেন্স শিট, মানে সি নাম্বারে বলবে ব্যালেন্স শিট। আচ্ছা, ব্যালেন্স শিট করলেও আমাদের ওই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হয়। আচ্ছা, সেটা আমরা দেখবো আস্তে আস্তে, আগে জার্নালটা দেখি। তাহলে জাবেদার ঘরটা দেখাই। জাবেদাত কিন্তু ব্যাখ্যা লিখতে হবে, বুঝতে পেরেছ? তোমরা কিন্তু ব্যাখ্যা ছাড়ো। জি স্যার, আমি হচ্ছে যে অঙ্কগুলা তাড়াতাড়ি করছিলাম তো, অনেক অঙ্ক তো প্র্যাকটিস করতে হচ্ছে, এর জন্য ব্যাখ্যাগুলা দিইনি স্যার। বুঝতে পেরেছি। পরীক্ষাতে ভুলবো না ইনশাল্লাহ। না পারলেও স্যার ওই যেটুক লেখা থাকবে ওখান থেকে তুলে দিয়ে চলে আসবো। না, খুব ভালো পারবে তুমি, তোমার ইয়ে দেখে বুঝতে পারছি খুব ভালো পাবে। আচ্ছা, অঙ্ক নাম্বার আমাদের 1। আর অঙ্কের কিছু সৌন্দর্য আছে অঙ্ক করার জন্য, শুধু অঙ্ক তুমি পারলেই করে দিয়ে আসলে এরকম না। অঙ্কের কিছু অলংকার আছে, সৌন্দর্য আছে, সেগুলো হচ্ছে কি এর উপরে নাম ধামেলে কিন্তু লিখতে হবে বাবা, বুঝছো? যেমন এখানে হ্যাঁ। কোম্পানির নাম হচ্ছে, কোম্পানির নাম তো নেই তাই না? এখন এই জাবেদাগুলো দিব আমরা, কোম্পানি আমরা লিখবো এখানে এ এ বি অ্যান্ড সি, লিখবো এ বি অ্যান্ড সি, এখানে তারপর লিখবো জার্নাল এন্ট্রিস। ঠিক আছে, এটা কিন্তু লিখতে হবে। এটা হচ্ছে ডেট। তুমি যদি একটু ভালো করে পড়ো, তোমরা মেয়েরা অবশ্য খুব মানে যত্নশীল এবং খুব ভালো করে পড়ো। হ্যাঁ, আমার এখানে যেটা আমি অফলাইনে ক্লাস যেটা করাই, আমি এখানে প্রাইভেট যেটা পড়াই, সেটা ছেলেদের তুলনায় মেয়েরা বেশি একটু অ্যাক্টিভ হয় এবং ওরা একটু ভালো করে পড়লে দেখা যায় ওনাকে ফার্স্ট ক্লাস হয়েছে। একটু ভালো করে তুমি দেখো, দেখতেই তো হয়, একটু ভালো করে দেখলে দেখা যাচ্ছে যে ফার্স্ট ক্লাস হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা,
তো আমরা জাবেদাটা শুরু করব এখান থেকে। এই যে যে নতুন যে সমন্বয় ডাটাগুলো দেওয়া আছে এখান থেকে শুরু করবো, এখানে যে নাম্বারিং গুলো দেওয়া, তাহলে জাবেদাটা শুরু করব এখানে যে আমাদের সমন্বয়গুলো যে দেওয়া থাকবে এই সমন্বয় থেকে আমরা শুরু করব। আচ্ছা, তাহলে 1 নম্বরে আমাদের কি দেওয়া আছে বাবা? দেখো, সি শুড ব্রিং টাকা 5 লক্ষ অ্যাজ ক্যাপিটাল। সি কি করছে? 5 লক্ষ টাকা ক্যাপিটাল স্বরূপ নিয়ে আসছে। তাহলে ক্যাপিটাল স্বরূপ যদি নিয়ে আসে, আমাদের ব্যবসায় যদি আনে, তাহলে আমরা কি লিখবো? ক্যাশ যদি আসে তাহলে ক্যাশ ডেবিট লিখবো না? ক্যাপিটাল ডেবিট। ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। তাহলে এখানে আমরা লিখবো ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট আর সিজ ক্যাপিটাল। কার ক্যাপিটাল? সিজ ক্যাপিটাল, হ্যাঁ ক্যাপিটাল ক্রেডিট। আচ্ছা, কত টাকা নিয়ে আসছে? 5 লক্ষ টাকা না? জি 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। আচ্ছা, আমি ব্যাখ্যা লিখে দিব না মুখে বললে হবে? স্যার লিখে দেওয়া লাগবে না, আচ্ছা, আমি লিখতে পারবো। ওকে। তারপরে কিছু কৌশল তোমাকে শিখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমি লিখবো কি? টু রেকর্ড, টু রেকর্ড ক্যাশ, সি ক্যাশ বিং অ্যাজ ক্যাপিটাল। অর্থাৎ এই কথাটা রেখে দিব। তুমি তোমাদের বা তোমার যদি সমস্যা হয় এরকম যে আমি কি লিখবো ব্যাখ্যা বুঝতে পারছি না, তাহলে এই কথায় তুলে দেবে। সি শুড দিবে না, বা যদি নাও পারো কি করবে, এগুলো দিবে, শুধু টাকার পরিমাণটা বাদ দিবে। হ্যাঁ, যে ব্যাখ্যা ঠিকই লিখবে, সি শুড ব্রিং এত অ্যাজ ক্যাপিটাল, বা সি ব্রিং অ্যাজ ক্যাপিটাল, এই কথাটা দিবে, তাহলে মানে খুব ভালো থাকে। এ টাকার টাকার পরিমাণটা দিব না। বুঝতে পারছো? টু ঠিক রেকর্ড আছে সি স্যার। ব্রিং অ্যাজ ক্যাপিটাল। ওকে, তাহলে আমি এটা দিলাম না, তাহলে অঙ্ক দ্রুত করতে পারবো। আচ্ছা, তারপরে আমাদের অঙ্কে বলা আছে এই একেতে আরটা আছে কি? 50,000 টাকা নিয়ে আসছে প্রিমিয়াম ফর গুডউইল, তাই না? তাহলে তো এটাও তো টাকা নিয়ে আসতেছে, তাই না? এটাও তো টাকা না? হ্যাঁ তাহলে এটা যদি টাকা নিয়ে আসে তাহলে কি হবে? ওই ক্যাশ ডেবিট আর প্রিমিয়াম ফর গুডউইল। আর সুনাম ডেবিট। না, হুম ক্রেডিট। প্রিমিয়াম ফর গুডউইল, গুডউইল ক্রেডিট কত টাকা নিয়ে আসছে? 50,000 টাকা। 50,000 টাকা। এবার ফিক্সড জার্নাল যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কে এই কাহিনী। এখন তোমাকে তো আমি তখন বললাম, এই যে প্রিমিয়াম ফর গুডউইল এটা নিয়ে আসছে, সি নিয়ে আসছে, তাই না? কিসের জন্য নিয়ে আসছে? সুনামের জন্য তো, তাই না? এই সুনামের জন্য, সুমন সুনা বাবু, হ্যাঁ, সুনাম বাবদ। হ্যাঁ, সুনাম বাবদ নিয়ে আসছে। তাহলে সুনামের টাকাটা কে পাবে বাবা বলো তো? এ আর বি পাবে। এ আর বি পাবে, ইয়েস, এ আর বি পাবে। তাহলে এ আর বি কে কি করব? বন্টন করে দেবে এই 50,000 টাকা। সমান তাহলে করে ভাগ করে দেবো, 25-25 করে। হ্যাঁ, না, একটু কথা আছে এখানে। তো এখানে আমাদের এই 50,000 টাকা এ আর বি কে ভাগ করে দেবো। তাহলে এ আর বি কে যদি দিয়ে দিই আমরা টাকা, তাহলে এ আর বি মূলধন বেড়ে যাবে না কমে যাবে? মূলধন ওদের বেড়ে যাবে। বেড়ে বেড়ে যাবে। হ্যাঁ, মূলধন বেড়ে গেলে মূলধনকে ক্রেডিট করতে হয়। অর্থাৎ আমরা এখানে কোনো দিকে তাকাবো না। এইরকম প্রিমিয়াম ফর গুডউইল একবার নিয়ে আসবে, এই প্রিমিয়াম ফর গুডউইলের টাকা আমরা বন্টন করে দেবো। এটা ক্রেডিট আছে, এটা পরক্ষণে আবার কি করব? ডেবিট করব। কি লিখবো? প্রিমিয়াম ফর গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট। আর কার মাঝে ভাগ করবো? জাবেদাটা বন্ধ করার জন্য স্যার উল্টা করে দিতে হয় না? বুঝিনি। জাবেদা বন্ধ করার জন্য উল্টা করে দিতে হয়, মানে যেটা ডেবিটে থাকবে সেটা ক্রেডিটে করতে হবে, আর ক্রেডিটেরটা ডেবিটে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সেটা বন্ধ করার ক্ষেত্রে ঠিক আছে, ক্লোজিং এন্ট্রির ক্ষেত্রে হ্যাঁ। কিন্তু এটা আমরা বন্ধ করছি না, এটা হচ্ছে ট্রান্সফার করছি, হিসাবটা ট্রান্সফার করে দিচ্ছি। ও আচ্ছা, ওই একই কথাই, ঠিক আছে। আচ্ছা, প্রিমিয়াম ফর গুডউইল এই টাকাটা কি করবো? এ আর বি মূলধনের মাঝে ভাগ করে দেবো। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল যেটা ক্রেডিট ছিল সেটাকে এখন ডেবিট করলাম। আর এস ক্যাপিটাল আর বিস ক্যাপিটাল কার কার মাঝে ভাগ করে দিব? এস ক্যাপিটাল আর বিস ক্যাপিটাল, তাই না? বিস ক্যাপিটাল। হুম, কত প্রিমিয়াম ফর গুডউইল? 50,000 টাকা ছিল। এই 50, 50,000 আর ওদের 25-25। না, এই জায়গায় কথা আছে, এই জায়গায় একটু কথা আছে, যে ভাগ করে কত দিব এটা আমরা নির্ভর করবে কে কত স্যাক্রিফাইস করলো। এই জিনিসটা কি জিনিস? এই জিনিসটা হচ্ছে এরকম যে আমাদের যখন ব্যবসা প্রতিষ্ঠানে এরকম নিউ রেশিও, মানে ওল্ড রেশিও দেওয়া থাকবে এবং এই যে নিউ রেশিও দেওয়া থাকবে, তখন আমাদের স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হবে।
স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিওটা কি, কে কত ছাড় দিল। এই যে একজনকে যে নিয়ে আসলো, সে যে অ্যাডমিট করলো আমাদের ব্যবসায়ে, তাহলে এ কত ছাড় দিবে, বি কত ছাড় দিবে, এটার উপর ভিত্তি করে এই গুডউইলটা তাদের বন্টন করে দিতে হবে। হুম, ওনাকে পুরাতন অনুপাতের উপর দেয়, কিন্তু সেটা ঠিক হবে না, আমাদের স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী দিতে হবে। তাহলে এই ইয়াটা আমি তোমাকে একটু পরে বলছি। এটা নিয়ে মানে এটা ভাগ করে কত কত দিব, এটা আমি তোমাকে পরে বলছি আর কি, শেষে বলছি। এটা এই অবস্থায় তুমি ফাঁকা রাখবে প্রয়োজনে, ফাঁকা। আচ্ছা, তারপরে এটা দেখো, পরে আমাদের কি বলা আছে ওটা আমি পরে আলোচনা করছি, তাহলে তোমার বুঝতে সহজ হবে। 2 নম্বর বলছে স্টক উড বি রিভ্যালুয়েট, টাকা কত, 4,80,000 টাকা। স্টকের মূল্য কি হয়েছে, রিভ্যালুয়েট হয়েছে, মানে পূর্ণমানে কত, 4,80,000, তার মানে মূল্য কমে গেছে তো, তাই না, প্রথমে যখন আমরা পড়লাম, তাই না? স্যার মূল্য কমে গেছে, হ্যাঁ, আর সম্পদের মূল্য কমে গেছে। আর সম্পদের মূল্য কমে গেছে, 5,00,000 ছিল, 4,80,000 হয়েছে, তাহলে জাবাদা সম্পদের মূল্য যদি কমে যায় তাহলে সম্পদটা ক্রেডিট হবে, আর রিভ্যালুয়েশন ডেবিট হবে। তাহলে এখানে আমরা লিখবো রিভ্যালুয়েশন ডেবিট আর স্টক ক্রেডিট। কত টাকা কমে গেছে, 5,00,000 টাকা ছিল, 4,80,000 টাকা হয়েছে। এটা তুমি মাইনাস করে দেখালেও হবে, না দেখালেও হবে, কোনো সমস্যা নেই। জি স্যার। ঠিক আছে, ব্যাখ্যা কি জি দেব, স্যার। ব্যাখ্যা কি দেব, টু রেকর্ড, তারপরে এখানে স্টক উড বি রিভেলেড এত, বা স্টক ডিক্রিজ ডিক্রিজ অফ স্টক ভ্যালু, ডিক্রিজ অফ ভ্যালু অফ স্টক, এরকম ভাবে তুমি দিতে পারো আর কি। অর্থাৎ স্টকের মূল্য কমে গেছে সেটা তুমি লিপিবদ্ধ করছো। ঠিক আছে, টু রেকর্ড জি স্যার। ডিক্রিজ ভ্যালু অফ স্টক, ডিক্রিজ ভ্যালু অফ স্টক, ইনক্রিজ ভ্যালু অফ স্টক, এরকম কথা লিখবে। ইনক্রিজ ভ্যালু আর ডিক্রিজ ভ্যালু সবচেয়ে সহজ এটাই। টু রেকর্ড ডিক্রিজ ভ্যালু অফ স্টক, টু রেকর্ড ইনক্রিজ ভ্যালু অফ স্টক, এরকম যদি বৃদ্ধি পায় কমে যায় এই কথাগুলো লিখবে, আর কিচ্ছু লেখা লাগবে না। আচ্ছা, তারপরে আছে প্লান্ট টু বি রিডিউস, প্লান্টের মূল্য কমে গেছে কত, 9,80,000, কমে আসছে কত, 9,80,000 টাকা, 9,60,000 টাকা। তাহলে প্লান্ট আমাদের ছিল কত, 10,00,000 টাকা, তার 40,000 টাকা কমে গেছে। তাহলে এটাও চল্লিশ আমাদের, হাজার কমে গেছে। হ্যাঁ এটাও যাবে, কি দিব, রিভ্যালুয়েশন, রিভিলেশন ডেবিট, হ্যাঁ রিভ্যালুয়েশন ডেবিট, প্ল্যান ক্রেডিট। হ্যাঁ প্লান্ট ক্রেডিট। কত টাকা, 10,00,000 টাকা আমাদের প্লান্টের মূল্য ছিল, হয়ে গেছে 9,60,000, তাই না? জি। তাহলে কত, 40,000 টাকা। 40,000 টাকা। ওকে, তাহলে এটা কি লিখবো, প্লান্টের মূল্য কমে গেছে, তাহলে লিখবো টু রেকর্ড ডিক্রিজ ভ্যালু অফ প্লান্ট, টু রেকর্ড ডিক্রিজ ভ্যালু অফ প্লান্ট, এই কথাটা লিখবো। আচ্ছা, তারপরে আমাদের আসছে এখানে ফার্নিচার বি ডিপ্রিসিয়েটেড 5%, ফার্নিচারের মূল্য কমে গিয়েছে। তাহলে ফার্নিচারের মূল্য যদি আমরা কমে যায়, তাহলে ফার্নিচার ক্রেডিট হবে, আর ডেবিট হবে কি, রিভ্যালুয়েশন, তাই না? তাহলে লিখবো কি, রিভ্যালুয়েশন। আমি কিন্তু ভেঙে ভেঙে করতেছি, এটা কিন্তু একবারে করা যায়, ঠিক আছে। রিভ্যালুয়েশন ডেবিট, এইভাবে করলে তোমার কাছে সহজ লাগবে। রিভ্যালুয়েশন ডেবিট আর ফার্নিচার ক্রেডিট, ফার্নিচার ক্রেডিট কত টাকা, 5%, 5% কমে গেছে। ফার্নিচার আছে কত এখানে, 6,00,000 টাকা। এরকম বেশি বেশি হিজিবিজি হয়ে গেছে, বেশি। তাহলে ফার্নিচার 5% কমে গেছে, ফার্নিচারের মূল্য ছিল 6,00,000 টাকা, তাহলে 6,00,000 টাকার 5% এখানে আমরা করব। তাহলে 6,00,000 টাকা গুণন কত পার্সেন্ট, 5, 30,000। কত হচ্ছে, 30,000, তাই না? আচ্ছা ওকে, থ্যাংক ইউ, 30,000। তাহলে আমরা কি লিখবো এখানে, টু রেকর্ড ডিক্রিজ ভ্যালু অফ ফার্নিচার, ব্যাখ্যা লিখতেই হবে কিন্তু। আচ্ছা, তারপরে আছে ল্যান্ড এন্ড বিল্ডিং বি অ্যাপ্রিসিয়েটেড, ল্যান্ড এন্ড বিল্ডিং এর মূল্য কি হয়েছে, 30,000 স্যার। কত বাবা, 30,000, তো ঠিকই তো লিখছি না, কিছু বললে বাবা? না স্যার, বলছি ল্যান্ড আর বিল্ডিং এর হচ্ছে গিয়ে যে মূল্য বেড়ে গেছে। হ্যাঁ মূল্য বেড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, 1,00,000 টাকা বেড়ে গেছে। তাহলে বেড়ে গেলে আমরা লিখবো ল্যান্ড এন্ড বিল্ডিং ডেবিট, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং
ডেবিট, আর রিভ্যালুয়েশন ক্রেডিট, তাই না? জি রিভ্যালুয়েশন ক্রেডিট, আচ্ছা, কত টাকা? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা, আচ্ছা। স্যার, হ্যাঁ, কমে গেলে তো মাইনাস করছি করে সংখ্যাটা লিখছি, তো হ্যাঁ। বাড়ে গেল তো যোগ করলাম না যে। ও আচ্ছা, তুমি এটা মাথায় ধরে, না 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 না, কমে গেলে মাইনাস করা বা যোগ করা ওরকম কিছু না। তোমাকে এখানে ভাষার উপর নির্ভর করবে বাবা। এখানে বলা আছে ল্যান্ড এন্ড বিল্ডিং, বিল্ডিং বি অ্যাপ্রিসিয়েটেড, মানে কি বৃদ্ধি পেয়েছে ব্যয় দ্বারা, টাকা 1 লক্ষ, 1 লক্ষ টাকা দ্বারা বৃদ্ধি পেয়েছে, মানে 1 লক্ষ টাকায় বৃদ্ধি করতে হবে। এখানে মাইনাস করা হয়েছে কি না, মানে 1 লক্ষ টাকায় বৃদ্ধি করতে হবে। আর এখানে বলছে প্লান্ট টু বি রিডিউস টু টাকা এত, প্লান্টের মূল্য এত পর্যন্ত হয়েছে, রিডিউস মানে কমে এত দূর পর্যন্ত হয়েছে। তাহলে প্লান্ট ছিল 10 লাখ, এই জন্য এটা মাইনাস করছি আমরা। মানে কমে গেলে যে মাইনাস করতে আচ্ছা, হবে ওই রকম না। এরকম বলা থাকতে পারে এরকম, প্লান্ট টু বি রিডিউস বাই, টুর জায়গায় যদি বাই থাকতো এত, তাহলে এখানে 9,60,000 টাকাই দিতাম, ওখানে মাইনাস করতাম না। এই 9,60,000 টাকাই দিতাম। বুঝতে পেরেছ? জি স্যার। টু থাকলে আমরা, টু থাকলে সাধারণত যোগ বাদ বিয়োগ করব, বিয়োগ করবো, আর বাই থাকলে ওই টাকাটাই আর দিব। বাই থাকলে যা থাকবে তাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওটা দিলাম। তারপরে বলা আছে কই, হ্যাঁ, 6 নাম্বার, প্রভিশন ফর ডাউটফুল ডেবটস টু বি মেনটেন 5%। তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেবটস মেনটেন 5%, তার মানে কি এটার অ্যাকাউন্ট রিসিভেবল মূল্য কমে গেছে, তাই না? এর আগে বললাম যে ডেপ্টর কাছ থেকে যে টাকাটা পাবো না, অ্যাকাউন্ট রিসিভেবল কাছ থেকে যে টাকাটা পাবো না, তাকে বলে কি প্রভিশন ফর ডাউটফুল ডেবটস, তাই না? তাহলে সম্পদের মূল্য কমে গিয়েছে। তাহলে সম্পদের মূল্য কমে যদি যায়, তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে লিখবো রিভ্যালুয়েশন ডেবিট, ডেবিট, আর যে সম্পদের মূল্য গেছে সেটা সাধারণত ক্রেডিট করি, কিন্তু এখানে এটা করবো না, একটু ব্যতিক্রম। এখানে আমরা লিখবো প্রভিশন ফর ডাউটফুল ডেবটস, প্রভিশন ফর ডাউটফুল ডেবটস, এ কথা লিখতে হবে। তাহলে আমরা অ্যাকাউন্ট এখানে কত টাকা আছে বাবা, দেখো ডেপ্টর, ডেপ্টর আছে 3 লাখ। তাহলে এই 3 লাখ পনেরো টাকা, 15,000, সার বের হয়েছে 15,000। 15,000, তাহলে 3 লক্ষ গুণন 5%, তাই না? কত হয়েছে বাবা? পনেরো জি হাজার জি 15,000। 15,000, থ্যাংক ইউ। 15,000, ওকে। তাহলে এখানে আমরা ব্যাখ্যা লিখবো টু রেকর্ড, এই কথা লিখবো প্রভিশন ফর ডাউটফুল ডেবটস, শেষ। আচ্ছা, তারপরে 7 নম্বরে আছে এ লাইবিলিটি ফর এক্সপেন্স অফ টাকা 20,000, মানে খরচের জন্য লাইবিলিটি 20,000 টাকা প্রোভাইড করতে হবে, অর্থাৎ আমরা কোনো খরচ করেছি সেটার জন্য লোকজন কেউ টাকা পাবে এরকম। তাহলে এটা আমাদের দায়ের সৃষ্টি হয়েছে। দায়ের সৃষ্টি হইলে ব্যবসায়ের জন্য এটা আমাদের কি কোনো ক্ষতি বা কেউ টাকাটা পাবে আমাদের কাছ থেকে, তাহলে পাইলে আমাদের এটা আমাদের ক্ষতির মতো আমরা ধরতেছি বা খরচ ধরতেছি, তাহলে একটা দায় যদি হয় এরকম, তাহলে লিখবো রিভ্যালুয়েশন ডেবিট, রিভ্যালুয়েশন ডেবিট, আর লাইবিলিটি ফর এক্সপেন্স, লাইবিলিটি ফর এক্সপেন্স, কত টাকা? 20,000 টাকা, না? 20,000 টাকা, ওকে। লাইবিলিটি ফর এক্সপেন্স এখানে 20,000 টাকা, 20,000, 20,000। স্যার, এটা তো আমাদের দায়, দায় হয়েছে তাই, মানে হচ্ছে মানে আমাদের একটা খরচ হ্যাঁ। হয়েছে তাই আমরা রেভিলেশন ডেবিট করলাম। যদি আমাদের এখানে খরচ না হয় কোনো কিছুর জন্য আয় হতো, লাভ হতো, হুম। তাহলে কি রেভিলেশন ক্রেডিট করে দিতাম। ডেভিয়েশন ক্রিয়েট করে দিতাম, হ্যাঁ। ডেভিয়েশন ক্রিয়েট, ধরো এরকম মানে এরকম দেয়া আছে, মানে ধরো লাইব্রেরির জায়গায় কোনো আয় বাকি আছে, ধরো ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, হ্যাঁ, অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের উপর সুদ বকেয়া রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতাম যে অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ডেবিট আর রিভ্যালুয়েশন ক্রেডিট।
এখানে জাভা দ্বারা তখন দিতাম কি, রিভলিউশনটা ক্রিয়েট করতাম আর লিখতাম অ্যাক্রুড ইন্টারেস্ট বা ইন্টারেস্ট রিসিভেবল, এই ধরনের কথা লিখতাম। তখন ওটা আমাদের সম্পদ হিসেবে থাকতো, আর এটা দায় হিসেবে আছে, খরচ বকেয়া রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের, বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ। এই পর্যন্ত আমরা জাভাটা দিলাম। এখানে আমাদের যে জেনারেল রিজার্ভ আছে, যেটা আমি বললাম, জেনারেল রিজার্ভ 1,50,000 টাকা, এটা পুরাতন অংশীদারের লাভের অংশ, তাই না? এরা ওদের মধ্যে ভাগ করে দিতে হবে। তার মধ্যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেটা আছে, এটাও ভাগ করে দিতে হবে, 3 লক্ষ টাকাও ভাগ করে দিতে হবে। তাহলে জেনারেল রিজার্ভ যখন আমরা পুরাতন অংশীদারদের মধ্যে ভাগ করে দিব, তাহলে এই চাবাদাটা এখানে আমাদের দিতে হবে। জেনারেল রিজার্ভ ডেবিট, প্রত্যেকটা যদি অঙ্কে জেনারেল রিজার্ভ থাকে তাহলে এটাই লিখতে হবে। হ্যাঁ, জেনারেল রিজার্ভ ডেবিট, জেনারেল রিজার্ভ ডেবিট, আর এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল, এস ক্যাপিটাল আর বিস ক্যাপিটাল ক্রেডিট। স্যার তাহলে এগুলো কি সমানভাবে ভাগ করে দিতে হয় নাকি এগুলো না বের করতে হয়? না না না, এগুলো বের করার দরকার না, এটা এটা আগের অনুপাতে। তো শুধুমাত্র গুডিল মানে প্রিমিয়াম ফর গুডিলটা আমাদের ওই অনুপাতে ভাগ করে দিতে হবে, এটা যে এই অনুপাতে ভাগ করে দেবো। তাহলে জেনারেল রিজার্ভ কত আগে থেকে আছে, যেহেতু সেহেতু আগের অনুপাতে ভাগ করে দেবো, কত 1.5 লক্ষ টাকা আছে। তাহলে 1,50,000 টাকা জেনারেল রিজার্ভ, এটা যদি থাকে তাহলে এটা ডেবিট করব। আর এই 1,50,000 টাকাকে আমরা ভাগ করব 5 দ্বারা, গুণ করব 3 দ্বারা। আর এটা হচ্ছে 1,50,000 টাকাকে ভাগ করব 5 দ্বারা, গুণ করব 2 দ্বারা। তাহলে কত হবে? স্যার ওটা হবে 90,000। এটা হচ্ছে কত বাবা? স্যার প্রথমটা হবে 90,000। প্রথম, 90,000। হ্যাঁ, প্রথমটা হচ্ছে 90,000, ওকে। আর এটা হচ্ছে 60,000, তাই না? আচ্ছা, তা- জি স্যার, 60,000। হ্যাঁ, তারপরে আছে আমাদের এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ভাগ করে দিব। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমরা এখানে যখন লিখবো জাবেদায়, এখানে জাবেদা তো ইয়ে পড়লো, আচ্ছা এটা কালার মধ্যে। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, লস অ্যাকাউন্ট ডেবিট। আর ওই যে এ আর শুধু বি লিখলাম, এ এস ক্যাপিটাল আর বিস ক্যাপিটাল ক্যাপিটাল, ঠিক আছে? তাহলে প্রফিট অ্যান্ড লস আছে কত? 3 লাখ, তাই না? এই 3 লাখকে ঠিক ওই জি একই স্যার। নিয়মে, একই নিয়মে ভাগ করে দেবো। 3 লাখ ভাগ কত? 5 গুণন 3, প্রথমে 3 আর পরের জন্য দিব 2। তাহলে কত হবে? আহ, পাঁচ- 1,80,000 হচ্ছে স্যার একজনের। হ্যাঁ, এটা হচ্ছে 1,80,000, আর 1,80,000, আর এর হচ্ছে 1,20,000, না? হুম। 1,20,000। আচ্ছা, এই হচ্ছে জাবেদা যদি আমাদের এরকম জেনারেল রিজার্ভ এবং প্রফিট অ্যান্ড লস অঙ্কে থাকে, তাহলে সেটা ভাগ করে দেবো। ওকে, এখন আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা দেখি। স্যার হ্যাঁ এটা তো দায়ের দিকে ছিল, তাই আমরা প্রফিট ধরলাম। যদি সম্পদের দিকে থাকতো তাহলে তো আমরা উল্টে, ক্রেডিট ধরতাম না। হ্যাঁ হ্যাঁ, এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল ডেবিট হতো, আর তখন কি? হ্যাঁ বাবা, প্রফিটটা তখন ক্রেডিট হয়ে যেত। হ্যাঁ 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 হ্যাঁ, এস ক্যাপিটাল তখন মূলধন কমে যেত। মূলধন ডেবিট মানে কি? মূলধন কমে যায়, আচ্ছা ঠিক আর আছে। মূলধন ক্রেডিট মানে মূলধন বেড়ে যায়। লস, হ্যাঁ। আচ্ছা, তো জাবেদা এখানে যদি প্রত্যেকটা অঙ্কে এরকম থাকে, জেনারেল রিজার্ভ এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যদি থাকে, তাহলে এটা আমরা ভাগ করে দিব। দেওয়ার পর এটা সর্বশেষে দিব, আর আমরা এই সিরিয়াল আগে এইভাবে করব, করার পর আমাদের এখানে যেটা আসবে সেটা ভাগ করে দিব। আচ্ছা, এখন দেখো, যেটা আমি ছাড়লাম এখানে, যে এস ক্যাপিটাল এবং বিস ক্যাপিটাল, মানে প্রিমিয়াম ফর গুডউইল, এস ক্যাপিটাল এবং বিস ক্যাপিটালের মধ্যে ভাগ করে দেব। যখন অঙ্কে আমাদের ওল্ড ক্যাপিটাল এবং নিউ ক্যাপিটাল দেওয়া থাকবে, তখন স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হবে। স্যাক্রিফাইসিং রেশিও সমান সমান, এখানে আমরা লিখবো এই স্যাক্রিফাইসিং রেশিও, এটা সূত্র। হ্যাঁ, এখানে আমরা একবারই করে দিই, তাহলে দুইবার লিখতে হবে না, আরো দুইটা জাবেদা হবে। আচ্ছা, তাহলে এখানে ওয়ার্কিং করতে হবে। হ্যাঁ, ওয়ার্কিংস লিখতে হবে। ওয়ার্কিংস লিখে ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইসিং রেশিও, বা ডাইরেক্ট লিখবো স্যাক্রিফাইসিং রেশিও।
কে কত ছাড় দিল, স্যাক্রিফাইস করা কে কত ছাড় দিল। স্যাক্রিফাইসিং রেশিওটা কি হবে, আমাদের যে পুরাতন অনুপাত যেটা পাইতো, যেটা আগে বেশি পাইতো, ওল্ড রেশিও, নতুন একজন অংশীদার আসে তো কমে যাচ্ছে, তাই না? তাহলে ওল্ড রেশিও মাইনাস জি নিউ রেশিও, মানে বিষয়টা একটু একটু বুঝাই বলি, তাহলে তোমার আরো সুবিধা হবে। যে আমরা দুইজন মিলে কোনো বিজনেস করছি, তাহলে সেখানে আমাদের লাভ যেটা পাবো, আরেকজন অংশীদার যদি নিয়ে আসি, তাহলে ওই একই লাভ যখন তিনজন ভাগ করে নিব, তখন লাভ তো কম পাবো, তাই না? জি তাহলে ওই আমাদের পুরাতন অনুপাত যেটা বেশি লাভ পাইতাম, সেখান থেকে নতুন অনুপাত লাভটা আমরা বাদ দিলাম। বাদ দিয়ে যেটা থাকবে সেটার নামই হচ্ছে কি, স্যাক্রিফাইসিং। সে তত, যার যত স্যাক্রিফাইস করবে, এখানে এইভাবে আমরা ক্যালকুলেশন করে বের করব। আচ্ছা, তাহলে ওল্ড রেশিও এবং নিউ রেশিও আমাদের দেওয়া আছে। ওল্ড রেশিও নিউ রেশিও দেওয়া আছে না? তাহলে অতএব জি দেয়া আছে স্যার। অতএব তাহলে এ, 2.3। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত কত দেওয়া আছে, 3:2। আর ইয়াটা দেওয়া আছে কত, 2:1:1, তাই না? 2 হ্যাঁ, না না 1 on 2 on হ্যাঁ, 2:1:1। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে এস স্যাক্রিফাইসিং করছে কত, অতএব এস স্যাক্রিফাইসিং, একটু বড় করি, এস স্যাক্রিফাইসিং কত হবে, এর ওল্ড রেশিও কত, 5/3, তাই না? 3 ভাগ। মাইনাস, জি আর এখানে নিউ রেশিও কত আছে, এই যে 2:1:1, তাই না? 2 তার মানে 2 জি অনুপাত, জি এই অনুপাতের যোগফল কত, 2:1:1 সমান সমান 4 না? জি 4 ভাগের কয় ভাগ পাচ্ছে, 2 ভাগ। 2 ভাগ। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখবো 4 ভাগের কয় ভাগ, 2 ভাগ। এটা হচ্ছে নিউ 2 ভাগ। রেশিও, তাই না? এখন জি এটা যদি আমরা বিয়োগ করি, যোগ বিয়োগ করি, তাহলে আমরা এখানে কি পেতে পারি, যদি লসাগু করি আমরা, তাহলে তো লসাগু, কাটাকাটি করা হবে। হ্যাঁ না, বিয়োগ যেহেতু আমরা লসাগু করলে কত হচ্ছে, 20, 4 × 5 = 20, 3 × 4 = 12, 10 আর এটা হচ্ছে 4 × 5 = 20, 5 × 2 = 10, তাহলে সমান সমান, এই 12 থেকে 10 বাদ দিলে 2, এটা থাকে কত, 20, এত অংশ। আর অতএব 20 কত স্যাক্রিফাইস করবে, 20 স্যাক্রিফাইসিং, 20 স্যাক্রিফাইসিং হবে কত, বি কত, বির অনুপাত কত ছিল, ওই যে উপরে অনুপাত, 5 এর ভিতরে 2। হ্যাঁ, 5/2 5 ভাগ। ভাগের 2 ভাগ। হ্যাঁ, তাহলে 5/2 জি ভাগ হলে 5/2 ভাগ মাইনাস নিউ রেশিও এখানে কত, 4 ভাগের, এই যেটা 4 4 ভাগের 1 ভাগের ভাগ, 1 ভাগ। 4/1 ভাগ, তাহলে এখানে 4/1 ভাগ। এটাও ঠিক ওই রকম লসাগু করবো, 4×5 = 20, এটা হচ্ছে 4, 4 × 2 = 8, এটা হচ্ছে 4×5 = 20, 5 × 1 = 5, করলে আমরা এখানে 3, 20, তাই না, এরকম। তাহলে আমরা এ আর বি যদি আমরা এখানে ইয়ে করি, এ অনুপাত বি, তাহলে আমরা কি পাচ্ছি, এর হচ্ছে এরকম 20/2 ভাগ অনুপাত, এর হচ্ছে এত, তাই না? তাহলে জি নিচে থেকে যদি আমরা 20 উঠাই দেয় দুইজনারই, তাহলে আমরা পাচ্ছি 2:3। তার মানে 5/2 ভাগ এ স্যাক্রিফাইসিং করছে, আর 5/3 ভাগ বি স্যাক্রিফাইসিং করছে। তাহলে এই অনুপাতে ভাগ করে দিব। তাহলে এই অনুপাতে যখন আমরা ভাগ করে দিব, তাহলে এখানে এই যে ক্যাপিটাল যেটা বের করেছিলাম 50,000, তাহলে 50,000 টাকাকে আমরা 5/2 হচ্ছে 2 ভাগ দিব 2 একে। ভাগ দিব, হ্যাঁ হ্যাঁ, আর একে আর দিব 3 হচ্ছে ভাগ দিব বিকে। দিকে, তাই না? তাহলে আমরা জি কত কত হচ্ছে বাবা, স্যার। এটা কাজ করছে না আমার, কাজ করছে না, একটু দাঁড়া, ও একটু, স্যার তাহলে এই 20,000 পাবে আর এই 30,000 পাবে। হ্যাঁ, তার 5×10 = 50, 20,000, এ পাবে কত, 20,000, আর এ পাবে কত, 30,000। আচ্ছা 30,000। বুঝতে পেরেছো বাবা? জি স্যার বুঝতে তাহলে পেরেছি। এই রেশিওটা তোমাকে একটু করতে হবে, কখন করবো, যখন নিউ রেশিও দেওয়া থাকবে। হুম,
তাহলে স্যার রাফ খাতাতে পিছন দিকে করে রাখতে হবে। না, রাফ খাতাতে না, এই অঙ্কের মাঝেই এরকম নোট আমি যেভাবে করছি এরকমই, এরকম চাপা দাগে একটু জায়গা ও ফাঁকা আচ্ছা রেখে আচ্ছা, এরকম ভাবেই করব, ঠিক আছে? এই ঠিক আছে স্যার। জাবেদার নিচেই করতে হবে। আচ্ছা, আচ্ছা এখন এখানে আমরা চাপাদা তো দিলাম, এই যে ব্যালেন্স শিট করার জন্য, এই যে ব্যালেন্স শিটের কথা বলছে না বি নাম্বারে, এই ব্যালেন্স শিট জি করার জন্য পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমরা ব্যালেন্স শিট যখন করব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাদের করতে হবে। তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কেমনে করব? আমাদের যে অংশীদার মানে স্যার কি মূলধনটা বের করে নিব, মূলধনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনজনের হ্যাঁ মূলধনটা বের করে নিয়ে গেলাম তো ব্যালেন্স শিট করব। হুম হুম হুম। মূলধন না বের করতে পারলে মানে আমরা এটা করা কঠিন হয়ে যাবে, করতে পারবো কিন্তু কঠিন হয়ে যাবে। তাহলে এখানে আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ঘর দেখাবো। আমরা এখানে লিখবো ওই যে খতিয়ান করবো আর কি, মূলত এটা আমি আরেকটা পেজে করি, তা তোমাকে বুঝতে সহজ হবে। তাহলে এখানে এটাতে করি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা হচ্ছে মাঝখানে, এদিকে হচ্ছে তিনটা, 1 2 3, এদিকেও তিনজন অংশীদার, 1 2 3। এটা লিখবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা, এটা হচ্ছে এদিকে লিখবো ডেবিট, এদিকে লিখবো ক্রেডিট। এটা হচ্ছে পার্টিকুলার্স, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এটা হচ্ছে পার্টিকুলার্স, এটা এ, এটা বি, এটা সি। ওকে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে সবসময়ের জন্য আগে আমাদের ব্যালেন্স কত টাকা ছিল, আগের আগের যে পুরাতন অংশীদার, সেই পুরাতন অংশীদার ক্যাপিটাল ছিল, তাই না? এই যে পার্টনার ক্যাপিটাল, এর কত টাকা ছিল, বির কত টাকা ছিল, এটা আগে আমরা তুলবো, ব্যালেন্স বিডি লিখবো, প্রারম্ভিক মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধন ব্যালেন্স বিডি কত টাকা লিখবো, এর ছিল কত বাবা, 20 লাখ না? ছোট করে লিখি, জি 20 লাখ। এর ছিল কত, 16 লাখ। 16 লাখ। অ্যাড নাই, বিডি মানে কি প্রারম্ভিক নাকি? হ্যাঁ, ব্রড ডাউন আনিতে হলো প্রারম্ভিক, হ্যাঁ, বিডিটা হচ্ছে প্রারম্ভিক ব্যালেন্স কি বোঝায়, মানে প্রারম্ভিক ব্যালেন্স আমাদের কত ছিল, এই যে আমাদের পার্টনার ক্যাপিটালের এ ছিল 20 লাখ, বি ছিল 16 লাখ, এটা আমরা লিখলাম, ঠিক আছে? আর সি ছিল না। জি এখন আমরা জাবেদাতে যাব, এই যে জাবেদা যেটা করছি আমরা, কোথায় কোথায় ক্যাপিটাল আছে সেটা সেটা আমরা নিয়ে যাব। তাহলে প্রথমে দেখবো এই যে কি আছে, সিস ক্যাপিটাল আছে না, সিস ক্যাপিটাল আছে, তাই না? বিপরীতে কি আছে, জি ক্যাশ। তাহলে আমরা সিস ক্যাপিটাল ক্রেডিট, তাহলে এখানে আমরা ক্রেডিট দিকে লিখবো, কি লিখবো, ক্যাশ লিখবো। কত টাকা আছে, 5 লক্ষ টাকা। তাহলে এনআই এই সির ঘরে শুধু 5 লক্ষ। বুঝতে পেরেছ? তারপরে জাবেদা আবার কোথায় জি ক্যাপিটাল আছে, স্যার। এখানে নাই, এই যে পরেরটা প্রিমিয়াম ফর গুডউইল এখানে আছে, এই যেটা, তাই না? এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল, কি লিখবো, প্রিমিয়াম ফর গুডউইল, এটা লিখবো, ডেবিটেডটা লিখবো। তাহলে এখানে আমরা লিখবো প্রিমিয়াম ফর গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইল, গুডউইল, প্রিমিয়াম ফর এ গুডউইল কত আর বি টাকা, হ্যাঁ, এ আর বি। তাহলে এখানে আমাদের 30, কত কত আছে বাবা, 20 আর 30, 20,000 30,000। 20,000 আর 30,000। আচ্ছা, তারপরে আছে আমাদের নাই 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 রিভ্যালুয়েশন, এটার কাজ আছে, পরে বলছি। তারপরে আবার এখানে আছে, তাই না, এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল, কি আছে, এটা জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ আছে না? তাহলে এই সাথে লিখবো কি, জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ কত কত ভাগ করে দিলাম, 90,000, 90,000 আর 60,000। 90,000, আচ্ছা 90,000 আর 60,000।
তারপরে আছে এই যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল লিখছি 1,80,000 আর 1,20,000, তাই না? তাহলে এই পাশে লিখবো প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। এটা কে এর দিকে হচ্ছে, তাহলে প্রফিট এন্ড লস কত টাকা? 1,80,000 আর 1,60,000। 20 ও 20 আর 60 না। 1,20,000, আচ্ছা ওকে 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 1,20,000, ওকে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত লিখলাম। এখন আমাদের এই যে রিভ্যালুয়েশন আছে না, আমাদের লস হয়েছে যেগুলা, এই যে রিভ্যালুয়েশন এই যে লিখছি যেগুলা, এই রিভ্যালুয়েশন লাভ এবং লসগুলো আমরা বের করতে হবে। যেহেতু এই অঙ্কে শুধুমাত্র করতে বলেছে কিন্তু ব্যালেন্স শিট, তাহলে ব্যালেন্স শিট করতে গেলে তোমাকে যত দ্রুত এই ইয়াটা করতে পারো, তা না হলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তুমি একসঙ্গে এখানে ক্যালকুলেশন করতে পারো, অথবা তুমি আলাদা করে যদি মনে করো যে না আমি খতিয়ান করে করব, মানে এটা তো করতেছি, এটা তো পার্টনার ক্যাপিটাল করতেছি, মনে করো যদি করো যে রিভ্যালুয়েশনের খতিয়ান অনেক করতে বলে, সেটা যদি তুমি করতে চাও করতে পারো, অথবা না করতে চাইলে না করতে পারো, মানে এইরকম একটা বিষয়। দেখো তোমাকে দেখাই, রিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিটে যেগুলো আছে, ডেবিটে কি কি আছে দেখো, ডেবিটে যে রিভ্যালুয়েশন ডেবিট আর স্টক ক্রেডিট আছে, তাই না? তাহলে এখানে আমরা রিভ্যালুয়েশন ডেবিটের দিকে কি লিখবো? স্টক লিখবো। স্টক কত স্টক টাকা? লিখবো কত টাকা? 20,000। একটু হেল্প, 20,000। হ্যাঁ একটু হেল্প করো, এটা হচ্ছে পার্টিকুলার থার্ড ইয়ারের ব্যাচটা, তো আবার ওদের 9টার দিকে পড়াবো, ওদের হয়তো 10 বেজে গেছে টাকা। রিভ্যালুয়েশন হচ্ছে 20,000। আচ্ছা, তারপরে আছে কই গেল যাবে, হ্যাঁ, রিভ্যালুয়েশন আবার ডেবিট আছে, তাই না? কি লিখবো? প্লান্ট, মানে যেটা 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 মূল্য কমে গেছে সেটা লিখবো আর কি, ডেবিট দিকে। প্লান্ট কত টাকা মূল্য কমে গেছিল এখানে? প্লান্টের 30,000। 40,000 মূল্য কমে গিয়েছিল, তাহলে এখানে লিখবো 40,000। তারপরে আছে রিভ্যালুয়েশন ডেবিট ফার্নিচার ক্রেডিট, তাহলে আমরা ফার্নিচার লিখবো কত টাকা? 30,000 টাকা। তাহলে এখানে আমরা লিখবো কি? 30,000 ফার্নিচার, টাকা। ফার্নিচার, ফার্নিচার কত? 30,000 টাকা। তারপরে আসছে আবার ল্যান্ড এন্ড বিল্ডিং ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট আছে, তার ক্রেডিট দিকে ল্যান্ড এন্ড বিল্ডিং লিখবো কত? 1,00,000 টাকা। ল্যান্ড এন্ড বিল্ডিং এই ক্রেডিট দিকে, এই যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট দিকে লিখছে, ল্যান্ড এন্ড বিল্ডিং কত টাকা? 1,00,000 টাকা। আচ্ছা, তারপরে আমরা লিখবো রিভ্যালুয়েশন কি আছে? ডেবিট আছে, রিভ্যালুয়েশন ডেবিট, প্রভিশন ফর ব্যাড ডেটস হচ্ছে কি? ক্রেডিট, কত টাকা? 15,000 টাকা। তাহলে এখানে আমরা 15,000 টাকা। হ্যাঁ প্রভিশন ফর ব্যাড ডেটস, এখানে লিখবো প্রভিশন ফর ব্যাড, কত টাকা? প্রভিশন ফর ব্যাড 15,000 টাকা। তারপরে আছে রিভ্যালুয়েশন ডেবিট, লাইবিলিটি ফর এক্সপেন্স ক্রেডিট, তাহলে আমরা ডেবিট দিকে লিখবো, রিভ্যালুয়েশন খতিয়ানে ডেবিট দিকে লিখবো লাইবিলিটি ফর এক্সপেন্স, লাইবিলিটি ফর এক্সপেন্স কত টাকা? 20,000 টাকা। 20,000 টাকা। তারপরে আবার আর রিভ্যালুয়েশন আছে আর নাই, তাই না? তাহলে আমরা এখানে না স্যার। এই রিভ্যালুয়েশনের খতিয়ান যখন করব, তখন আমরা দেখবো যে কোন দিকে আমাদের বেশি হচ্ছে, লাভের দিকে না লসের দিকে। আমাদের কে এর দিকেটা লাভ আর ডেবিট দিকেটা হচ্ছে আমাদের ক্ষতি। তাহলে দেখো, তাহলে কোন দিকে বেশি? এদিকে হচ্ছে কত? 60, 20 আর 40, 60, 60 আর 30, 90, 90। তার মানে এদিকে আমাদের ইয়া হচ্ছে, মানে ক্ষতির পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে জি। এখানে এখানে কত হচ্ছে তাহলে? যোগ করো, 60, 60 আর 30, 90, 90, 1,05,000, 1,05,000, 25, 1,25,000, তাহলে 1,25,000 টাকা হচ্ছে, তাই না? আর এদিকেও তাহলে আমাদের 1,25,000 মিলাইতে হবে, খতিয়ান করতে গেলে 1,25,000 এদিকেও মিলাইতে হবে। তাহলে আমাদের লাভ হয়েছে 1,00,000 টাকা, ল্যান্ড বিল্ডিং এর মূল্য বেড়ে গেছিল 1,00,000 টাকা, আর এদিকে ক্ষতিটা হয়েছে কত? 1,25,000 টাকা। তাহলে মোট কত? 25,000 টাকা ক্ষতি, মানে লাভ থেকে ক্ষতিটা বাদলে 25,000 টাকা যে ক্ষতি থাকে, সেটা পুরাতন অংশীদারের মধ্যে ভাগ করে দিব। অর্থাৎ এখানে আমাদের এস ক্যাপিটাল আর পার্টনার্স ক্যাপিটাল তুমি যদি লেখো এখানে এরকম ভাবে,
বা শুধু ক্যাপিটাল যেটা লেখো, ক্যাপিটাল লেখে এ আর বি। এ কত পাবে তাহলে? 25,000 টাকার 5 ভাগের 3 ভাগ পাবে, তাই না? আর এটা 25,000 টাকা 5 ভাগের 2 ভাগ পাবে। তাহলে 5 5 25, 3 5 15, তাহলে এ হচ্ছে 15,000 টাকা, এ হচ্ছে কত? 10,000 টাকা, তাই না? এই মিলে হচ্ছে 25,000 টাকা। এই যে এস ক্যাপিটাল এবং বিস ক্যাপিটালের মাঝে আমরা ক্ষতিটা মোটন করে দিলাম। তার মানে কি, এটা কি দাঁড়ালো? আমরা যদি করি রিভ্যালুয়েশন ক্রেডিট, আর এই এস ক্যাপিটাল আর বিস ক্যাপিটাল হচ্ছে ডেবিট। এটার জন্য আমাদের জাবেদাটা দিতে হবে, সর্বশেষ ফাইনাল জাবেদা এখানে আমাদের দিতে হবে। ওটার জন্য জাবেদাটা, এটা ডেটের ঘর, টাকা, টাকা, রেফারেন্স। তাহলে আমরা এখানে কি লিখবো? এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল, ডেবিট। এস ক্যাপিটাল আর বিস ক্যাপিটাল আর রিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন ক্রেডিট কত? এর হচ্ছে 15,000 টাকা, এর হচ্ছে 10,000 টাকা ক্ষতি হয়ে যাবে, টোটাল হচ্ছে কত? 25,000 টাকা। তাহলে এটা কি রিভ্যালুয়েশন আর খতিয়ান করে আমরা আমাদের অন্য অঙ্কে কিন্তু এরকম রিভ্যালুয়েশন খতিয়ান করতে বলবে। এই রিভ্যালুয়েশন খতিয়ান করে এই অংশটুকু আমরা এটা জাবেদা দিবে এখানে। তাহলে কি এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল, ডেবিট আর রিভ্যালুয়েশন ক্রেডিট। আচ্ছা, এখন এই যে আমরা এখানে এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল, ডেবিট করলাম যেটা, এটা এই অংশটুকু আমরা কোথায় নিয়ে যাব? আমাদের ওই যে এই যে এখানে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে এখানে কি ছিল? এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল, ডেবিট। তাহলে ডেবিট দিকে কি লিখবো? রিভ্যালুয়েশন কথাটা লিখবো। তাহলে আমরা এখানে লিখবো রিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন। এটা কি লস, তাই না? লস হয়েছে। তাহলে লস হয়েছে কত? এর স্যার তাহলে কি জাবেদা করার সময় তো ঘর মানে জায়গা ফাঁকা রাখা এখন তো এগুলো করা শুরু করবো? হ্যাঁ 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 হ্যাঁ, দুইটা বা তিনটা ও, মানে দুইটা ঘর ফাঁকা রাখবে সাধারণত, ছোট করে, তারপরে করবে। তাহলে এস রিভ্যালুয়েশন লসটা আমরা এই পার্টনার্স ক্যাপিটালে আমরা স্থানান্তর করে দিলাম। আর আমাদের কোনো কিছু নেই। এখন আমরা কি যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করার সময় খেয়াল করো, এখানে যে টান দিচ্ছে এই টান যেন এইদিকেও সমান হয়। এখানে এটা টান দিচ্ছ আর এখানে এদিকে এখানে টান দিচ্ছ, ওটা যেন হয় না। হ্যাঁ, এটা সমান সমান যেন হয়, এটা মনে রাখো। তাহলে এটা আমরা যোগ করব কত টাকা, দেখো কত হচ্ছে বাবা, দেখো তো। আরে, স্যার প্রথমটা 20 লাখ না? হ্যাঁ, তাহলে এটা কত হচ্ছে তোমার? 20 লাখ, 20 লাখ। স্যার 20 লাখ, আর এখানে হচ্ছে কি যে 80, এখানে হচ্ছে 2 লাখ, 22,90,000 প্রথমটাতে। তাহলে এটা হচ্ছে 22 লক্ষ, তাহলে এটা হচ্ছে 22,90,000 না? আচ্ছা, তাহলে এদিকে আমাদের 22,90,000 মিলাইতে হবে। তাহলে 22,90,000 যদি মিলাইতে যায়, তাহলে সেখান থেকে এই 15,000 টাকা বাদ দাও, বাদ দিয়ে যেটা থাকবে সেটা ব্যালেন্স সিডি, মানে বছর শেষে মূলধন, ব্যালেন্স সিডি। 22 লাখ। আচ্ছা, এটা অন্য কালার দিয়ে লিখি, ব্যালেন্স সিডি। তাহলে ব্যালেন্স সিডি 22,90,000 থেকে 15 বাদ দাও, কত থাকে? তাহলে 22,90,000 থেকে 15 বাদ দিলে কত? 20 যদি বাদ দেয় তাহলে 70,000, 75,000 টাকা, তাই না? তাই তো। আর এদিকে এটা যোগ করে কত হয়? বা এটা যোগ করতে বাবা। স্যার এটা হচ্ছে প্রথমেরটা, হ্যাঁ 22,75,000, আর এটা হচ্ছে 16 লাখ। 16 লাখ, আর এদিকে হচ্ছে তোমার 1,20,000, 17 লাখ 20,000, 17 লাখ 20,000, 17, 18 লাখ 10,000। তাহলে এদিকে হচ্ছে 18,10,000। এই 18,10,000 টাকা থেকে এই 10,000 যদি বাদ দেয় তাহলে কত থাকবে এখানে? 18 লাখ না? 18 লাখ, জি। তাহলে এদিকেও আমাদের 18,10,000 মিলে যাবে, এই তো নাকি? আর এর তো ক্যাপিটাল একটাই, কত? 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। আর কত এখানে ব্যালেন্স সিডিতে আসবে? কত? 5 লক্ষ। এদিকে আমাদের 5 লক্ষ টাকা মিলে যাবে। এই তো হচ্ছে আমাদের খতিয়ান। এই খতিয়ানটা অনেক সময় আমাদের ব্যালেন্স সিডি যেটা আছে, ব্যালেন্স বিডি করতে হয়, যাকে এটা বিডি বিডি করার প্রয়োজন নেই। আমরা এই অবস্থায় আমরা সিডিটা বের করে নেব, মানে বছর শেষে তিনজনের যে মূলধন থাকবে কত সেটা বের করে নেব আমরা। বের করে নেওয়ার পর এখন আমাদের এই যে ইয়া করতে হবে, তোমার ব্যালেন্স শিট করতে হবে। হ্যাঁ তাহলে ব্যালেন্স শিটে কি এই, হ্যাঁ ব্যালেন্স শিটে কি হচ্ছে কি যে ব্যালেন্স সিটি আসবে?
ব্যালেন্স শিটে হুম। ব্যালেন্স শিটে যাবে, হ্যাঁ। আচ্ছা, ব্যালেন্স শিট আমরা কিভাবে করব? ব্যালেন্স শিট ওখানে যেভাবে বলা আছে, হ্যাঁ, কোম্পানির নাম হচ্ছে কি এবিসি না? কোম্পানির নাম নাই, এ এ এবিসি। বি অ্যান্ড সি। লিখবো ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট কোনকার ব্যালেন্স শিট? কয় তারিখে নিচ্ছে বাবা? 1 তারিখে অ্যাডমিট করছে না সি? জানুয়ারি 1 তারিখ, তাই না? তাহলে নতুন বিজনেস জি শুরু জি। হচ্ছে কত? জানুয়ারি 1 তারিখে। অ্যাজ অ্যাট লিখতে হবে কথা, অ্যাজ অ্যাট জানুয়ারি 2020। 1, 2019 এসে। আচ্ছা, হুম। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড বি। তাহলে এই বি করার জন্য কিন্তু অতগুলো করতে হলো আমাদের। এটা আমরা ব্যালেন্স শিটে যদি ঘর দেখাই, ঠিক হয়ে গেল। আচ্ছা, ওকে। তাহলে ব্যালেন্স শিটে এখানে আমরা আমাদের অঙ্কে যেভাবে আছে ঠিক এরকম ভাবে অ্যাসেট এসেট এসেটের লাইবিলিটি ক্যাপিটাল, তাই না? তাহলে এসেটে আমরা লিখবো জি। অ্যাসেটস টাকা, আর এটা লাইবিলিটি লাইবিলিটিস আছে, হ্যাঁ লাইবিলিটিস আছে, লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল টাকা। আচ্ছা, এখন আমাদের এখানে, ব্যালেন্স শিট স্যার এভাবে করতে হয়? হ্যাঁ আমাকে আবার ওই স্যার শিখিয়েছে, হ্যাঁ একদিকেই হচ্ছে কি যে টাকার ঘর হবে, আর একদিকে লম্বা করে আগে সম্পদ গুলা বের করে নিব, হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ, শেষে যে দায়। ঠিক আছে ঠিক আছে, ওটা ঠিক আছে। ওইটা হচ্ছে আমেরিকান মেথডে, আর এটা হচ্ছে ব্রিটিশ মেথডে। আমরা যখন এই পার্টনারশিপের অঙ্ক ও করতে যাব আচ্ছা। তখন এইভাবেই করব, ঠিক আছে? তাহলে সুবিধাজনক, ওটাও ঠিক আছে, ওটা রাইট, ওটা হচ্ছে আমেরিকান মেথডে। হ্যাঁ, আর পার্টনারশিপ মেথড, পার্টনারশিপ অঙ্কতে যখন আমেরিকান মেথড অঙ্ক করতে যাব তখন অনেক বড় হয়ে যাবে এটা, বুঝতে পেরেছ? আচ্ছা ঠিক আছে। জি জি। আচ্ছা, এটা হচ্ছে ব্রিটিশ মেথড আর কি। আচ্ছা, তাহলে আমাদের অ্যাসেট প্রথমে কি ছিল দেখো, আমাদের ব্যালেন্স শিট, পূর্বের ব্যালেন্স শিট অনুযায়ী আমরা করব। ক্যাশ ইন হ্যান্ড ছিল না? ক্যাশ ইন হ্যান্ড, জি। হ্যাঁ, তাহলে এখানে আর আমরা সম্পদ ক্যাশ ইন হ্যান্ড, তাহলে আমরা লিখবো ক্যাশ ইন হ্যান্ড। কত টাকা ছিল বাবা বলতো? 1 লাখ টাকা। 1 লাখ টাকা ছিল। আমরা জাবেদায় দৌড় মারি। এখন জাবেদার এখানে কি করছিলাম? ক্যাশ কোথায় আছে লেখা দেখো, ওই যে উপরে সি ক্যাশ নিয়ে আসছিল কত কত, এই করে যে হ্যাঁ। 5,50,000 নিয়ে আসছিল, তাই না? এই যে জি ক্যাশ ডেবিট, তাহলে ডেবিট ক্যাশ হলে যোগ হবে, আর কোনো ক্যাশ নিয়ে আসছে, আর কোনো ক্যাশ নাই, আর কোনো ক্যাশ নাই, তাহলে ওই দুইটা, তাহলে ওটা আমরা কি করব? যোগ করব আমরা এখানে। তাহলে 1 লক্ষ টাকার সাথে যোগ করব কত? 5 লক্ষ টাকা সি ক্যাপিটাল নিয়ে আসলো, আর 5 লক্ষ টাকা প্রিমিয়াম ফর 50,000 প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসলো, তার মোট হচ্ছে 6,50,000 টাকা, তাই না? জি। বুঝতে পেরেছো তো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে আর কি সম্পদ আছে বাবা দেখো? সম্পদ আছে ডেপ্টর, মানে কি অ্যাকাউন্ট রিসিভেবল, তাই না? হ্যাঁ। তাহলে এটা জি। ডেপ্টর বা অ্যাকাউন্ট রিসিভেবল যদি তুমি লেখো কোনো সমস্যা নাই, যেহেতু অঙ্কের ডেপ্টরই আছে আমরা ডেপ্টরই লিখি। ডেপ্টরস, ডেপ্টরস ছিল কত টাকা? 3 লক্ষ টাকা ছিল, তাই না? 1.5 লাখ, 3 লক্ষ টাকা। 3 লক্ষ। সরি, হ্যাঁ। তাহলে 3 লক্ষের মধ্যে থেকে ব্যাড হয়ে গেছিল, তাহলে এখান থেকে আমরা 3 লক্ষ টাকা লিখবো, মাইনাস এখান থেকে কি লিখবো? প্রভিশন ফর ব্যাড, প্রভিশন। মাইনাস 15,000। প্রভিশন কত? 15,000 না? তাহলে বাদ দিলে জি। কত হচ্ছে? 2,85,000, তাই না? 2,85,000। তারপরে কি আছে? স্টক আছে। স্টকের মূল্য কমে গিয়েছিল কত? মূল্য কমে, স্টকের মূল্য কমে গেছে কত? 20,000 কমে যায়, 4,80,000 টাকা হয়েছিল। তাহলে আমরা এখানে লিখবো স্টক, স্টকের মূল্য কমে গিয়েছিল, তাই না? 5 লক্ষ মাইনাস কত? 20,000, মানে 4,80,000। তুমি যে মাইনাস, স্যার, স্টকের মূল্য কমে গেছিল মানে কি? স্টকটা আমার মূল্য কমে গেছে মানে কি? স্টকটা মানে এখন আর নাই তো, আমার স্টকটা খরচই হয়ে গেছে। 20,000 আর আছে এখন। না না, 20,000 খরচ হয়ে গেছে, 20,000 মূল্য কমে গেছে, 20,000 মূল্য কমে গেছে বাবা। এই যে স্টকের মূল্য কমে গেছে কত? এখানে, এখানে স্টকের মূল্য 20,000 কমে যায়নি?
হ্যাঁ হ্যাঁ 20,000, হ্যাঁ সরি, হ্যাঁ এই 20,000 টাকা কমে গেছে। এই 20,000 তখন তার মানে মাইনাস করেছি, যেটা থাকবে, ওটা থেকে মাইনাস। যেটা আছে ওটাই আমার এখন সম্পদ। হুম, হ্যাঁ, তাহলে কত আছে? 5 লক্ষ ছিল, 20,000 কমে গেছে, তাহলে আছে কত? ওই যে, হ্যাঁ সমন্বয় দেওয়া ছিল 4,80,000। বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, তারপরে বাবা দেখো, প্লান্ট আছে, প্লান্ট কত? 10 লক্ষ টাকা। এখানে বলছে যে প্লান্টটা কি হয়েছে, 9,60,000 টাকা পর্যন্ত হয়েছে, তার মানে 40,000 কমে গিয়েছিল, তাই না? তাহলে এটা তুমি ডাইরেক্ট নয় জি। লক্ষ ষাট হাজার টাকা লেখো, কোনো সমস্যা নেই। আমি এটা তোমার বোঝার জন্য লিখছি আর কি। প্লান্ট 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা মাইনাস 9,60,000 টাকা সমান সমান কত? 40,000 টাকা। ইয়া, সরি, না স্যার, এখানেই হবে 40 ছয় তো, লাখ এখানে 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 9,60,000 টাকা হ্যাঁ, হবে। এটা 40,000 হবে। জি, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো ধরা পারছো। তাহলে এখানে হবে 9,60,000, 40,000 টাকা মূল্য কমে গেছে, 9,60,000। ওকে, থ্যাংক ইউ। জি। আচ্ছা, তারপরে আমাদের আছে ফার্নিচার। ফার্নিচার 6 লাখ, কিন্তু সেখানে তো অপচয় হয়ে গেছে 5%, 30,000 টাকা। তাহলে ফার্নিচার হচ্ছে, এখানে লিখবো ফার্নিচার কত আছে? 6 লাখ না? 6,30,000 টাকা। এই 5% 30,000 টাকা হ্যাঁ, হয়। তাহলে 5,70,000 টাকা আমাদের মূল্য, তাই না? জি। আচ্ছা, তারপরে আছে ফার্নিচারের পর ল্যান্ড এন্ড বিল্ডিং। ল্যান্ড এন্ড বিল্ডিং এর মূল্য বেড়ে গেছিল, এই যে এক লক্ষ ল্যান্ড এন্ড টাকা বিল্ডিং। 1 লক্ষ টাকা তার মূল্য বেড়ে গেছিল। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, তাহলে এখানে আমাদের কত টাকা হবে? 10 লাখ টাকা ছিল। আর এবার যোগ করব না, আগে হ্যাঁ, যেটা ছিল ওটাও হ্যাঁ, তো আমার একটা সম্পদ, এখন আবার বেড়ে গেল, এটাও তো আমার একটা সম্পদ, তাহলে এখন যোগ করতে হবে না? হ্যাঁ, এই যোগ করে 11 লাখ টাকা। হ্যাঁ। এ হচ্ছে আমাদের আচ্ছা সম্পদ। ঠিক আছে। এখন দায় পাশে কি কি আছে? দায় পাশে আছে আমাদের ক্রেডিটর্স। এই দুটো তো ভাগ করে দিয়েছি, যেটা কাজ ক্রেডিটর। হবে এই দুটো তো আমার কাজ করে দিয়েছি, এটা আর কাজ হবে না, ক্রেডিটর্স লিখবো। তাহলে লিখবো এখানে ক্রেডিটর্স। ক্রেডিটর্স কত টাকা? ক্রেডিটর্স আছে 4,50,000 না? তাহলে এখানে লিখবো চার লাখ জি। পঞ্চাশ হাজার ওকে। তারপরে কি লিখবো? ক্রেডিটর্স এই দুটো তো আমরা বর্ণন করে দিয়েছি। পার্টনার্স ক্যাপিটাল, আর দায় কিছু নাই। দায় আরেকটা ছিল, এই যে নিচে যে লাইবিলিটি ফর এক্সপেন্স, এই যে লাইবিলিটি ফর এক্সপেন্স 20,000 বিশ টাকার হাজার একটা টাকা হ্যাঁ, দায় ছিল, হ্যাঁ। দায় ছিল। এটা আমরা লিখবো লাইবিলিটি ফর এক্সপেন্স, লাইবিলিটি ফর এক্সপেন্স কত? তার লাইবিলিটি ফর এক্সপেন্স আমাদের আছে 20,000 টাকা, 20,000 টাকা লিখলাম। আর কোনো দায় আছে আমাদের এখানে? আর কোনো দায় নাই কিন্তু, তাই না? তাহলে এখন কি করবো এর সাথে? দায় আর কোনো কিছু না, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখবো। এখানে লিখবো কি? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, বা পার্টনার্স ক্যাপিটাল, শুধু পার্টনার্স ক্যাপিটাল লিখি। লিখে কোলন ব্রেস দিয়ে আন্ডারলাইন করলে করতে পারো। লিখে এ, বি আর সি। ওই যে তিনজনার কত বার করলাম, এই যে পার্টনার হ্যাঁ বাইশ হ্যাঁ। পঁচাত্তর 22,75,000, 18 লক্ষ আর 5 লক্ষ। তাহলে এখানে লিখবো হ্যাঁ 22,75,000, 75 18 লক্ষ, আর এর হচ্ছে কত? আর 5 লাখ। 5 লক্ষ। সবগুলো যোগ করে কত হয় দেখো তো? 22, 22 আর 18, 40, 40 আর 5 45, 45 আর 2 45, 45,75,000। 22 আর 18, 40, 40 আর 5 45, 45,75,000, তাই হচ্ছে না? 25 লাখ স্যার। 45 হচ্ছে, ও সরি, এখানে 22, 18, 5। হ্যাঁ স্যার, 45 হচ্ছে। তাহলে 45,75,000 তো, তাই না? জি। আচ্ছা, তাহলে এটা এখন যোগ করো সবগুলা দুই সাইডে। 45,75,000 আর এদিকে হচ্ছে 20,000 আর 4,50,000। 45 লাখ। 45,75,000
40 লাখ 1000 হ্যাঁ 50,000 স্যার ওই 20,000 ওখানে তো না? হুম 20,000, হ্যাঁ এটা 20,000, বলছি ওখানে 20,000, হ্যাঁ স্যার এখানে তো 50,45,000 আসছে। 50,45,000 আমি ওইদিকে যোগ করতে বাবা। 50 লাখ 50,45,000 এখানে আসলো, আর এটাতে হচ্ছে স্যার উপরেরটা কি 6,50,000, 6,50,000? হ্যাঁ 6,50,000, হ্যাঁ 2 লাখ কি 2,85,000 না স্যার? এটা 2,85,000, হ্যাঁ 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 ঠিক আছে। স্যার এটা তো স্যার 40,50,000 আসলো কেন? 1 লাখ কোথায় গেল এটা আবার? হ্যাঁ এটা- স্যার সমান হয়, এখানে তো সমান হবে সম্পদ আর দায় হ্যাঁ 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 মূলধন। আচ্ছা আচ্ছা দেখি এটা তুমি তুলতে বুঝবে, আচ্ছা দেখি কত আছে, 6,50,000 না, 6 লাখ 6,50,000, তারপরে 6 লাখ আছে 50,000 2,85,000 যোগ, 2 তারপরে আছে লাখ 85,000 4,80,000 যোগ, 9,60,000 4,80,000 যোগ, 5,70,000 যোগ, 11,00,000। 5,00,000 তাহলে কোনো কোনো কিছু ছাড়া পড়ছে নাকি? এটা তো স্যার একই তো আসে, আবারও তো না না ঠিক 20 আছে, লাখ ঠিক ঠিক 45,000 টাকা আসছে। 40,00,000 করে ঠিক আছে, 10 লোক যে এখানে আমাদের ধরতে ভুল গেছে, ল্যান্ড এন্ড বিল্ডিং ছিল কত, 20 লাখ ছিল না, 20 লাখ আছে না ল্যান্ড এন্ড বিল্ডিং, জি এটা ধরছে এখানে জি 10 লাখ, 10 লাখ এখানে ধরছে 10 লাখ, তাহলে হবে, তাহলে এটা হচ্ছে 20 লাখ আর একে 21 লাখ, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আমি খেয়ালই করিনি, এটা ওটা ভুল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের 21 লাখ। এখন আমাদের এখানে 50 লক্ষ, ওটা বিগ ফিগার, সমস্যা নাই, অত বড় ফিগার তো এরকম হবে না, আমাদের একটু রিচেক মারলে এটা পাওয়া যাবে। তো এভাবে আমাদের এই অঙ্কটা করতে হবে, এটা অঙ্ক কি বুঝতে পেরেছো বাবা? জি স্যার, বুঝতে পেরেছি। যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক প্রায় এইরকমই, হ্যাঁ আমরা এই অঙ্কগুলো, তুমি একটু এই অঙ্কটা প্র্যাকটিস করে বাসায় প্র্যাকটিস করবে, দেখবে যে ইজি লাগবে। হুম। স্যার আপনি আমাকে হচ্ছে লেকচার শিটটা দিয়ে দিন, আমি হ্যাঁ যেটা আমি যেটা পারবো আমি করে নিব। আমি আমি এটা পাঠিয়ে দিচ্ছি, এটা পাঠিয়ে দিচ্ছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে স্যার। ঠিক আছে, আজকে এখানে শেষ করলাম বাবা। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ।